স্লোগান দিবেন না, আপনারা সুশৃঙ্খলভাবে এখান থেকে যাবেন। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমাদের মিটিং। সেই দু একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, জাস্ট এমনি একটু আপনাদের সঙ্গে বলি। এই সময়টা এসেছিল 2007 সালে, যখন 1/11 সরকার বলে পরিচিত যে সরকার, সেই সরকার যখন ক্ষমতা নেয়, সেই সময়টায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপরে প্রচুর পরিমাণে অন্যায় এবং অবিচার সে ধরনের কার্যক্রম হয়েছিল। সেই সময় বেগম খালেদা জিয়া দেশে থাকলেন। তাকে অনুরোধ করা হলো তিনি যেন দেশের বাইরে চলে যান। তিনি দেশের বাইরে গেলে তাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি দেশের বাইরে চলে গেলে মামলা মোকদ্দমা এসব হবে না এবং তিনি শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবেন। এটা আপনারা সবাই জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এইরকম প্রস্তাবে সাড়া দেননি। যেই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটেছে, সেই সময় আপনার কোনো একদিন তিনি আমাদের দু একজনকে ডেকে পাঠালেন, বললেন যে আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলা শুরু করা দরকার। তো সেই সময় আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা শুরু করলাম যে কি ধরনের অন্যায় হচ্ছে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে, এবং বিশেষ করে আমাদের বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে যে ধরনের অন্যায়গুলো হচ্ছিল, সেগুলো আমরা পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বেগম খালেদা জিয়াকে এটাও বলা হলো যে আপনাকে আমরা বিশেষ উপাধি দিব, আপনি রাজনীতি থেকে রিটায়ার করেন অথবা অবসর নেন, আপনাকে আমরা বিশেষ উপাধি দিব, আপনি দেশের আপনার একটা সম্মানজনক একটা অবস্থা আপনার জন্য বিশেষ একটা ব্যবস্থা করে দেওয়া হবে, আপনার পরিবারের জন্য, আপনার জন্য। তিনি সেটাতেও সাড়া দেন। সর্বশেষে আপনার বিভিন্ন রকম চেষ্টা এই 1/11 সরকার করেছিল যে কিভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা কম্প্রোমাইজ বা একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া করা যায়। শেষ পর্যন্ত তাকে এরকমও বলা হয়েছিল যে ঠিক আছে, আপনারা বিএনপি সরকার গঠন করবেন এবং আপনারা সরকার গঠন করবেন, কিন্তু আমাদের এই যে 1/11 সরকার যেই কাজগুলো করেছিল এই কাজগুলোকে আপনাদের মেনে নিতে হবে ইত্যাদি। বেগম খালেদা জিয়া তার যে দৃঢ়তা সেদিন আমরা দেখেছি, তিনি দৃঢ়তার সঙ্গে সমস্ত ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের একটা সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং বাংলাদেশের সংবিধানের ব্যত্যয় করে কোনো রকম প্রস্তাবে আমি কখনোই রাজি না। নির্বাচন হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা সঠিক সরকার গঠিত হতে হবে। তারপরে আমরা যেটা দেখেছি সেটা আপনাদের সেই ইতিহাস সবার জানা। 8ই ফেব্রুয়ারি যেদিন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় সাজা হয়, সেই দিনও তিনি একবারের জন্য বলেননি যে আমার
এই শাস্তির প্রতিবাদ করতে যে বিএনপির নেতাকর্মীরা যে কোনো রকম ধ্বংসাত্মক কোনো কিছুর মধ্যে জড়িত হোক, তিনি বরং সবসময় বলে গেছেন যে নেতাকর্মীদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এমন কিছু করা যাবে না যাতে এই যে মিথ্যা মামলার বিভিন্ন রকম বোঝা আমাদের নেতাকর্মীদের উপরে চাপানো হচ্ছে, এই বোঝা আরো বেড়ে যায়। এই দেশনেত্রী যখন রাজনীতিতে আসেন তিনি আপসীর নেত্রী হিসেবে পরিচিত হন। কেন? অনেকগুলো কারণ আছে। ৮৬ নির্বাচনের ইতিহাস আপনাদের সবারই জানা আছে। একটা দল বলল তারা নির্বাচনে যাবে না, কিন্তু তারা নির্বাচনে এরশাদের সঙ্গে হাত মিলিয়ে চলে গেল। আমাদের দেশনেত্রী সেটা করেননি। আরেকটা ছোট ঘটনা, কিন্তু ইতিহাসের বিশ্লেষণে এটাকে খুব ছোট এখন আর বলা যায় না। আতাউর রহমান খান সাহেব নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের শরিক দল হিসেবে তারা সেই সময় আন্দোলনের সঙ্গে ছিল জেনারেল এরশাদের বিরুদ্ধে। তিনি হঠাৎ করে জেনারেল এরশাদের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে তার সরকারে মন্ত্রিত্ব গ্রহণ করলেন। এরশাদ, জেনারেল এরশাদ এই সময় বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকছে এবং সেই আলোচনাতে সবাই সাড়া দিচ্ছে। তো বিএনপিও বলল যে ঠিক আছে, আমরা আলোচনা করতে যাব, তবে একটা শর্ত, যদি আতাউর রহমান খান সাহেব ওই মিটিংয়ে থাকেন তাহলে আমরা সেই মিটিংয়ে অংশগ্রহণ করব না। তো এই একই কথা আর অন্যান্য দলও বলল, কিন্তু দেখা গেল অন্যান্য দল যখন আলোচনায় গেল আতাউর রহমান খান সাহেব ছিলেন এবং তারপরেও তারা আলোচনা করে চলে আসলো। বিএনপি যখন গেল তখন আতাউর রহমান খান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের দেশনেত্রী বললেন যে আমরা আগেই শর্ত দিয়েছিলাম যে তিনি থাকলে আমরা আলোচনা করতে পারবো না। তিনি বঙ্গভবন থেকে আলোচনা না করে বেরিয়ে আসলেন। আপনার এত কথাগুলো এই জন্য বললাম যে এই নেত্রী আজকে অসুস্থ, তার জন্য আমাদের মনে প্রাণে দোয়া করাটা প্রয়োজন। আজকে বেগম খালেদা জিয়া আমাদের এই দলকে যেইভাবে গঠন করেছেন, যেইভাবে এই দলটাকে সামনে নিয়ে এসেছেন, যেইভাবে স্বৈরাচারের হাত থেকে তিনি বাংলাদেশকে বাঁচিয়েছেন এবং এই গণতন্ত্রের যে আন্দোলন আমাদের ক্রমবর্ধমান ছিল গত 17 বছর ধরে, সেইটাতে যিনি নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছেন, তার এক ছেলে ইন্তেকাল করেছে, আরেক ছেলেকে দেশে থাকতে দেওয়া হয়নি, তারপরেও সবকিছুর পরেও তিনি এই দেশের জন্য, এই দলের জন্য তার সমস্ত আত্মত্যাগ করে এখানে রয়ে গেছেন। তো এই নেত্রী আজকে অসুস্থ, আমাদের এটা খুব মিনিমাম বা একেবারেই সবচেয়ে অল্প দায়িত্ব হলেও তার জন্য দোয়া করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের এই দেশনেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আজকে বিশেষ করে একটা দিন যখন গণতন্ত্রের পথে একটা বিল্ডিং ব্লক যেটাকে আমরা বলি, আপনারা যখন একটা দালান তৈরি হয়, একটা দালান তৈরিতে প্রত্যেকটা ইট একটা একটা করে গাঁথতে হয়। তা আমাদের আজকে গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রার আরেকটা ইটের গাঁথুনি হলো বাংলাদেশের একটা নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা এখানে আমাদের মনোনয়নপত্র দাখিল করেছি। আসলে মনোনয়নপত্র দাখিলের বহু আগে থেকেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমরা ঘরে ঘরে জনে জনে যে কর্মসূচিটা পালন করেছি সেটাতে আপনারা প্রত্যেকে যে বিপুল পরিশ্রম করেছেন সেটা একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। এর আগে আমার মনে হয় না যে আমরা এমন কোনো নির্বাচন হয়েছে যেখানে প্রত্যেকটা ঘরে যাওয়া হয়েছে। আপনারা পঞ্চগড় সদর উপজেলার লোকেরা যে দৃষ্টান্তটা স্থাপন করেছেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা গেছেন। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে এই ধরনের ঘরে ঘরে জনে জনে আমাদেরকে হয়তো আরো 2 বা 3 বার করতে হবে ইনশাআল্লাহ। কাজে এই অনুষ্ঠানটাতে আপনারা শামিল হবেন এবং আপনাদের কার্যক্রমটা এগিয়ে নেবেন। আমি আগামী 1 তারিখে এবং 2 তারিখে এই 2 দিন আমি আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে ইনশাল্লাহ যাব, সাতমেরা আর পঞ্চগড় সদর ছাড়া। পঞ্চগড় সদর এবং সাতমেরাতে আমি গতকালকে সাতমেরায় গেছিলাম, পঞ্চগড় সদরে একদিন আগে গেছিলাম। যে কাজটা আমি করছি প্রত্যেকটা ওয়ার্ডে এখন যাচ্ছি, ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে, তাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিতে। তো সেই বিশেষ দায়িত্বটা কি আমি আপনাদেরকে যাওয়ার পরে সামনাসামনি বলবো। এরপরে আসবে আমাদের আরো যে বিভিন্ন ঘরে ঘরে জনে জনের বাইরেও যে অন্যান্য রাজনৈতিক কার্যক্রম সেগুলোতেও আমি বিশ্বাস করি যে আপনারা ইনশাল্লাহ সুন্দরভাবে শামিল হবেন। আজকে আপনারা যে পরিমাণ মানুষ এখানে এসেছেন, আপনারা যদি সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে একটা নজিরবিহীন ফলাফল নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আশা করতে পারে। ব্যারিস্টার নফল যে কথাটা বললো সেটা আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করতে চাই। আমরা সদস্য সংগ্রহের যে মুড়িগুলো আপনাদের দিয়েছিলাম, আপনারা সবাই কি পূরণ করেছেন? এটা মূলত আসলে এটা নতুন সদস্য সংগ্রহ জন্য ছিল, আমাদের এটা সদস্য নবায়নের জন্য ছিল না। নবায়নেরটা আমরা আবার দিব ইনশাল্লাহ। সদস্য সংগ্রহে আমাদের প্রায় পঞ্চগড় 1 আসনে 60,000 সদস্য সংগৃহীত হয়েছে। তো একটা দলের যাদের নিজেদের কর্মী আছে 60,000, তাদেরকে আর কিছু দরকার হয়? দরকার হয় না। খালি প্রয়োজন কি একটু কাজগুলো গুছিয়ে করা। 61,000, আসলে 61,000, 60,000 না, 61,000 কর্মী যে দলের থাকে তাদের তো আসলে নির্বাচনের কাজ নিয়ে চিন্তা করার কথা না। তারপরেও আমরা চিন্তিত, আমাদের নেতা চিন্তিত। কেন? কারণ নির্বাচন একটা এমন বাস্তবতা, যে বাস্তবতাটা আপনার নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত উপলব্ধি করা সম্ভব না। কাজেই আমাদের কাজে কোনো কমতি করা চলবে না, কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। যেইভাবে আমাদের কাজগুলো হওয়া দরকার সেইভাবে আমাদের কাজগুলো হতে হবে। যেটা আমরা প্রাথমিকভাবে বিভিন্ন অন্যান্য অনেকগুলো কার্যক্রমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম যেটা থাকবে সেটা হচ্ছে এই যে আমরা সদস্য সংগ্রহ করেছি, সকল সদস্যদের সমন্বয় আমরা প্রত্যেকটা ইউনিয়নে অথবা 2টা ইউনিয়নকে এক জায়গায় করে আমরা আমাদের সভার বা মিটিংয়ের ব্যবস্থা করব। আমি অনুরোধ করব যে আপনারা যারা দায়িত্বে আছেন, যারা বিভিন্নভাবে সদস্য সংগ্রহে অংশগ্রহণ করেছেন, সকল সদস্যদের আপনারা সেই সভাগুলোতে বা মিটিংগুলোতে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা এই মিটিংগুলো প্রত্যেকটি ইউনিয়নে বা 2টা মিলে একটা ইউনিয়নে একটা ভালো জায়গায় অনুষ্ঠান করব। সেখানে আপনাদেরকে কিছু
ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং বা প্রশিক্ষণটার মূল কাজ হবে হচ্ছে আপনারা মানুষকে কি বলবেন। আপনারা জানেন যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, আপনারা জানেন যে আমরা কৃষক কার্ডের কথা বলছি, আপনারা জানেন যে আমরা চিকিৎসা নিয়ে বিভিন্ন রকম কথা বলছি। বিএনপি ক্ষমতায় আসলে কি ধরনের কাজগুলো করবে এইগুলো সম্পর্কে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি। তা আমরা এই যে প্রশিক্ষণগুলো করব, সেই প্রশিক্ষণে আপনাদেরকে বিভিন্ন রকম কাগজপত্র দেওয়া হবে আপনাদের নিজেদের বোঝার জন্য, যাতে আপনারা মানুষের কাছে যখন যাবেন তখন আপনারা এই কাজগুলো সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারেন। আমাদের এই কাজটুকু যদি আমরা মানুষের কাছে বোঝাতে পারি, আমি বিশ্বাস করি নির্বাচনের দিন ইনশাল্লাহ আপনাদের সমস্যা থাকবে না। আমি জানতে পেরেছি যে আমাদের আপনার সদর উপজেলার আমাদের যে নির্বাচন কমিটিগুলো, কেন্দ্র কমিটিগুলো, এগুলো সবই তো হয়ে গেছে নাকি? আচ্ছা, কেন্দ্র কমিটিগুলো আমাদের সব হয়ে গেছে। আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হবে উপজেলাতে, এবং প্রত্যেকটা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি হবে। সেগুলোতে আপনারা যারা ইউনিয়নের নেতা আছেন তারা ইউনিয়নের যে নির্বাচন পরিচালনা কমিটি করবেন, আবার এখানে উপজেলাতে তারা করবেন, জেলাতে আমরা একটা করব, যাতে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের নিয়মিত যোগাযোগ থাকে। এই যোগাযোগটা আমাদের প্রয়োজন, এবং এই যোগাযোগটা কিভাবে আরো বেশি বাড়ানো যায় সেটার জন্য আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা একসঙ্গে বসে একটা পরিকল্পনা করছেন। আগামীকাল বা পরশু যেটা হবে, এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের মজিদ সাহেব আছেন, সফি সাহেব আছেন, অ্যাডভোকেট রিনা পারভিন আছেন, অ্যাডভোকেট কাজল সাহেব আছেন, আমাদের দাউদ সাহেব আছেন, মাহফুজুর রহমান বাবু আছে, তেঁতুলিয়ার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আটোয়ারির নেতৃবৃন্দ আছেন, এবং অন্যান্য পৌরসভা নেতৃবৃন্দরা আছেন, এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা সবাই বসবেন। বসে তারা আমার স্বাধীনতা হরণ করবেন। মানে বুঝছেন? বোঝেন নাই? মানে হচ্ছে ওনারা আমার জন্য বিভিন্ন দিন আমি কোথায় যাব না যাব, কি কাজ করব না করব, এইগুলা ওনারা তারিখ ঠিক করে দেবে। তারপরে আমি আর অন্য কোথাও যেতে পারবো না। ওনারা যা বলবে ওর বাইরে আমারও আর চলার কোনো অধিকার নাই। কাজেই ওনারা ওই একটা আমার জন্য একটা ক্যালেন্ডার যেটাকে বলি আমরা, সেটা ঠিক করবেন। তো এখন তারপরে আমাকে সেই অনুযায়ী চলতে হবে। এর মধ্যে আমি জানি বিভিন্ন মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, আমাদের পেশাজীবীরা আছেন, শ্রমিকরা আছেন, শিক্ষকরা আছেন, আমাদের কৃষকরা আছেন, সবার সঙ্গে আমাদেরকে দল হিসেবে বসতে হবে, প্রার্থী হিসেবে আমাদেরকে বসতে হবে। সেই হিসেবে আমরা আগামীর যে কাজগুলো সেগুলো ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, আপনারা নির্বাচন করতে যেয়ে নির্বাচনের সময় অনেক রকম কথা হয়, এই কথাগুলোতে কর্ণপাত করবেন না। নিজেদের যে কাজ আমাদের সেই কাজটা করতে হবে। মানুষের কথায় আমাদের কর্ণপাত করার দরকার নেই। আমরা আমাদের কাজটুকু যদি সঠিকভাবে করি ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আসলে আপনাদেরকে এই রাজনীতিবিদ হিসেবে, আপনারা সবাই এখানে রাজনীতিবিদ, রাজনীতিবিদদের সম্পর্কে আমি আটোয়ারিতে, তেঁতুলিয়াতে একটা কথা বলেছিলাম। আপনাদেরকে বলি, বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তাদের ব্যাপারে। আজকে আপনারা যে রাজনীতি করেন, আপনাদের যে কষ্টটা, এইটা কিন্তু মানুষের জন্য মমতা না থাকলে, দেশের জন্য মমতা না থাকলে এই রাজনীতি করা সম্ভব না। আপনার কাছে রাত 2টার সময়ও যদি একটা লোক আসে, আপনি দরজা খুলেন না কেন? আপনার দরকার আছে? দরকার তো নেই, তাও করে। কেন করে? কারণ মানুষের প্রতি আপনার একটা ভালোবাসা আছে, মানুষের প্রতি একটা মমত্ববোধ আছে।
আপনি চান যে একটা মানুষ বিপদে পড়েছে তার যেন বিপদটা না হয়। আপনি চান একটা মানুষ বিপদে পড়েছে তার বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায় সেটার জন্য আজকে আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতারা, তাদের কিন্তু কোনো টাইম টেবিল নাই। তাদের সকাল 5টার সময় যদি মানুষ বাসায় যায় তাও তাকে পায়, রাত 3টার সময় যদি যায় তাও পায়, দুপুর 2:30টার সময় যদি যায় তাও পায়। তিনি আমাদের ওয়ার্ডের নেতারা, ওয়ার্ডের নেত্রীরা, তাদের গ্রামে গ্রামে এমন কোনো ঘটনা ঘটে না যেটার মধ্যে সে উপস্থিত নাই। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিয়ে থেকে অন্যান্য যে কোনো অনুষ্ঠান, বিপদ আপদ, সব কিছুতে আমাদের ওয়ার্ডের নেতারা, আমাদের ইউনিয়নের নেতারা, আমাদের উপজেলার নেতারা, আমাদের জেলা পর্যায়ের নেতারা যতভাবে সম্ভব মানুষের কাছে থাকেন। এবং এই কারণেই এই রাজনীতির যে সফলতা, রাজনীতির সফলতা এই কারণেই আসে যে আপনাদের ত্যাগ, আমাদের নেতা নেত্রীদের ত্যাগের ফলেই একটা দল আজকে এই অবস্থায় এসেছে। কাজেই যারা এত ত্যাগ করেছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আর কিছুদিন ধৈর্য ধারণ করে আমরা যেই কষ্টগুলো করেছি সেগুলোর জন্য আমরা একটু কাজ করে যাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল কাম করবেন। আরেকটা কথা বলেই শেষ করে দিচ্ছি, আমাদের বিএনপির ইতিহাসে 7,000 নেতাকর্মী বহিষ্কৃত হয়েছে, এটা কখনো ঘটেনি গত 1.5 বছরে যেটা ঘটেছে। এইটা আমাদের জন্য একটা কালো অধ্যায় বা একটা কিছু মানুষের ভুলের জন্য বিএনপির এই এত ত্যাগী নেতাকর্মীদের আমাদের এই যে কথাগুলো শুনতে হয়েছে বিভিন্ন সময়। এই ব্যাপারে আমার অনুরোধ, আপনারা যখন মানুষের কাছে কাছে যাবেন সবার কাছে অনুরোধ করবেন যে ভাই, যারা ভুল করে ফেলেছি আমরা, আমাদেরকে মাফ করে দেন। আমরা চেষ্টা করব যাতে এরকম ভুল আর কখনো না হয় ইনশাআল্লাহ। এই কথাটুকু বলে আপনাদের মানুষের সঙ্গে যাদের আমাদের উপরে রাগ আছে তাদের সঙ্গে কথা বলতে হবে। যারা একটু আপনারা মনে করছেন যে অন্য কোনো দলের প্রতি একটু ঝুঁকে গেছে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে ফেরত নিয়ে আসার চেষ্টা করতে হবে। বাংলাদেশে একটা ঐক্য হচ্ছে, বাংলাদেশে একটা ঐক্যমত্য তৈরি হচ্ছে, যেই ঐক্যমত্য বাংলাদেশকে বারবার একটা রাষ্ট্র হিসেবে, একটা জাতি হিসেবে বাংলাদেশিদেরকে সারা পৃথিবীতে চিহ্নিত করেছে। সেই রকম একটা ঐক্যমত্যের ভিত্তিতেই আগামী দিনের সরকার ইনশাল্লাহ গঠন হতে যাচ্ছে। আমার আপনাদের কাছে অনুরোধ যে বাংলাদেশের মানুষ এক থাকবে ইনশাল্লাহ, এইটা বিশ্বাস করে যে আগামীতে আমাদের নেতাকর্মীরা আমাদের এই দলের বিজয়কে ইনশাল্লাহ নিশ্চিন্ত করবে, এইটা বিশ্বাস রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।